আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 6-এ বল ও শক্তির প্রাথমিক ধারণা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা বল কাকে বলে এই ধারণা পেয়েছিলাম। তো এই যে বল কাকে বলে, স্থির বস্তু কাকে বলে, সচল বস্তু কাকে বলে, আমরা যে ধারণাগুলো পেয়েছিলাম সেখান থেকে বলের একক কী সেগুলো আমরা জানলাম। এবার তোমাদের দৈনন্দিন জীবনে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা যখন করি, সেই কাজগুলো কোনোটা কাজ টানা এবং কোনোটা কাজ ঠেলা এর মধ্যে দিয়ে আমরা করি, অর্থাৎ টানি, কোনো কাজ ঠেলে করি। যেমন কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ড্রয়ারটাকে তুমি বের করছো, তাহলে কি করতে হবে? টানতে হবে। ড্রয়ারটা যখন ঢোকাবে তখন কি করতে হবে? ঠেলতে হবে। তুমি দরজা খুলছো মানে কি করতে হবে? টানতে হবে। দরজা বন্ধ করছো মানে ঠেলতে হবে। আবার দেখো, ব্যাগের চেন খুলছো মানে ঠেলে দিচ্ছ, চেন লাগাচ্ছ মানে আবার টেনে নিচ্ছ। এরকম আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করতে হয় সারাদিনে, যেগুলো কি না টানা এবং ঠেলার মধ্যে সীমাবদ্ধ। তোমাদের বইতে একটা ছক আছে, সেই ছকে দেখবে এই টানা এবং ঠেলা কাজগুলো কিভাবে আমরা করি। যেমন যে ফুটবলে কিক করছো মানে ঠেলছো। আবার জামার বোতামে ফুটো দিয়ে বোতামে জামা ঢোকালে, তার মানে কি বোতাম ঢোকালে, তাহলে কি দেখবে যে তুমি সেটা ঠেলে দিলে। টেবিল সরাচ্ছ মানে ঠেলছো। বটি দিয়ে ফল কাটছো মানে কি? ঠেলছো। কুয়ো থেকে জল তুলছো মানে কি? টানছো। প্লাগ পয়েন্টে প্লাগ গুঁজে দিলে মানে ঠেলে দিলে। আবার প্লাগ পয়েন্ট থেকে প্লাগ খুলে নিচ্ছ মানে টেনে নিচ্ছ। তো এরকম কোল্ড ড্রিঙ্কসের যখন বোতলের ছিপি খোলো, যখন বোতল ওপেনার দিয়ে খোলো, তখন কি করা হয়? সেটা টানা হয়। এরকম আমরা দৈনন্দিন জীবন অনেক কাজ করি। এই টানা বা ঠেলা এগুলোই হচ্ছে কি না বল, তাই তো। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলের প্রভাব। বলের প্রভাব দেখো, তুমি একটা রাবারের ব্যান্ড নাও, কি দেখতে পাবে না রাবারের ব্যান্ড নিলে কি দেখতে পাবে যে তুমি রাবারের ব্যান্ডটা নেওয়ার পর কি করছো না দুই দিক থেকে টান দিচ্ছ। একটা এরকম রাবারের ব্যান্ড নাও এবং হাতের দুই দিক থেকে যদি টান দাও দুপাশ থেকে, তাহলে কি দেখবে না রাবারের ব্যান্ডটা কি হচ্ছে? প্রসারিত হবে, তাই না? দুদিক থেকে টান দিলে রাবারের ব্যান্ডটা কি হয়? প্রসারিত হয়। আবার এক টুকরো স্পঞ্জের টুকরো নাও, স্পঞ্জের টুকরোটাকে তুমি হাতের তালুতে রাখো, রাখার পর সেটাকে হাত দিয়ে জোরে মুঠো করো। কি হবে? স্পঞ্জটা কি হবে না চুপসে যাবে। তাহলে একটা রাবার ব্যান্ডের দুপাশ থেকে টান দিলে যেমন প্রসারিত হবে, তেমনি একটা স্পঞ্জকে তুমি যদি হাতের তালুতে কি করো হাতের তালুতে নিয়ে প্রেস করো, চাপ দাও, তাহলে কি হবে? সেটা চুপসে যাবে। তাহলে এবার একটা স্প্রিং নাও, কি নিলে না একটা এরকম স্প্রিং নিলে। তো সেই স্প্রিংটাকে কি করলে না দুই দিক থেকে চাপ দিতে থাকো। কি দেখতে পাবে যে স্প্রিংটার আকৃতির কি পরিবর্তন হলো না স্প্রিংটা কি হতে থাকবে? দুদিক থেকে চাপ দিলে সংকুচিত হতে থাকবে।
এবার তুমি কি করলে না স্প্রিংটাকে নিয়ে কি করছো না দুদিক থেকে টান দিতে থাকছো। এটা এদিকে চাপ দিচ্ছিলে আর এটা দু হাতে করে দুদিক থেকে টান দিতে থাকলে তাহলে কি হবে না এটা স্প্রিংটা দেখবে প্রসারিত হতে থাকলো। তাহলে কি দেখতে পেলে যে এখানে স্প্রিংটার দৈর্ঘ্য কি হলো, দৈর্ঘ্য বৃদ্ধি পেল আর এখানে দৈর্ঘ্য কি হচ্ছিল, হ্রাস পাচ্ছিল। কি হ্রাস পাচ্ছিল না দৈর্ঘ্য হ্রাস হচ্ছিল। তো তাহলে সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য এই যে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য কি প্রয়োগ করতে হচ্ছে না প্রত্যেক ক্ষেত্রেই সমস্ত ক্ষেত্রেই আমরা কি প্রয়োগ করছি না বল প্রয়োগ করছি। সংকোচন প্রসারণ বা দৈর্ঘ্য হ্রাস দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা বল প্রয়োগ করছি। তাহলে বল এখান থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন করে। তাহলে কি বলতে পারি না বল কি করে বস্তুর আয়তন বা আকৃতি কি করে পরিবর্তন করতে সাহায্য করে, এটা আমরা বলতে পারি। তাহলে বল বস্তুর আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটাতে সাহায্য করে। যে তোমরা দেখলে যে স্প্রিংকে দুদিক থেকে জোরে চেপে ধরলে সে যতটা সংকুচিত হবে আলতো করে চাপলে কিন্তু ততটা সংকুচিত হয় না। তাহলে স্প্রিংকে দুদিক থেকে প্রেসার দিলে যতটা সংকুচিত হবে, জোরে প্রেসার দিলে, এখানে যদি আমি জোরে বল প্রয়োগ করি জোরে প্রেসার দিই তাহলে এটা বেশি সংকুচিত হবে, কিন্তু আলতো করে প্রেসার দিলে এটা কি হবে কম সংকুচিত হবে। তেমনি থেমে যাওয়া কোনো ফুটবলকে, কোনো একটা ফুটবল আছে ধরো থেমে গেছে, ফুটবলটা স্থির অবস্থায় আছে, এই ফুটবলকে তুমি কি করলে না পায়ে করে চাপ দিলে, পায়ে করে ধাক্কা দিলে সেই ফুটবল কি হবে অনেক দূর এগোবে, কিন্তু ধাক্কা দিলে অনেকটা এগিয়ে চলে যাবে। কিন্তু তুমি যদি জোরে ধাক্কা দাও, অনেক জোরে ধাক্কা দাও, তাহলে কি হবে ফুটবল অনেক এত দূরে চলে যাবে তুমি আর তখন তাকে দেখতে পাবে না। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি যে বল যত বেশি, বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা তত বেশি। তাহলে বলতে পারি বল যত বেশি কি হবে, বল যত বেশি হবে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রাও কি হবে তত বেশি হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, বল যত বেশি হবে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রাও তত বেশি হবে। বল বেশি না কম তা আন্দাজ বা পরিমাপ করার জন্য বলের প্রয়োগের ফলাফল দেখা বা পরিমাপ করা হয়। তাহলে বলের প্রয়োগ করতে গেলে আমরা বল কতটা প্রয়োগ করছি বা কতটা প্রয়োগ করছি না এটা আমরা পরিমাপ করে দেখব, এবং বল যত বেশি প্রয়োগ করব কাজের পরিমাণটা আমরা তত বেশি পাবো বা সংঘটিত ঘটনার মাত্রাটা তত বেশি হবে, আর বল যত কম প্রয়োগ করব তার বলের দ্বারা সংঘটিত ঘটনা মাত্রা তত কম হবে। বেশ, এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পর্শহীন বল।
তাহলে বলের প্রভাব বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই। এবার আমরা জানবো স্পর্শহীন বল। স্পর্শহীন বল দেখো স্পর্শহীন বল এটা জানতে গেলে কিছু উদাহরণ আমাদেরকে জানতে হবে। ধরো তুমি ফুটবলে পা দিয়ে ধাক্কা দিচ্ছ, ফুটবলে কি করছো, পা দিয়ে কি করছো, ধাক্কা দিচ্ছ। ফুটবলে পা দিয়ে যদি ধাক্কা দাও, বা এটা একটা ঘটনা হতে পারে, আরেকটা হচ্ছে হাতুড়ি দিয়ে পেরেক পুঁতছো। দেখো এক্ষেত্রে তুমি কি দিয়ে বল প্রয়োগ করছো না পা দিয়ে। কিসের ওপর স্পর্শ করছো? ফুটবলের ওপর। তারা একে অপরকে কি করছে না স্পর্শ করছে, তাই না? তুমি ফুটবলে পা দিয়ে ধাক্কা দেওয়ার জন্য তোমাকে কি করতে হচ্ছে না ফুটবলে স্পর্শ করতে হচ্ছে, পা দ্বারা ফুটবলে স্পর্শ করতে হচ্ছে, তাই না? ফুটবলকে স্পর্শ করতে হচ্ছে। আবার হাতুড়ি দিয়ে যখন পেরেক পুঁতছো তখন হাতুড়িকে কি স্পর্শ করতে হচ্ছে? হাতুড়িকে পেরেক স্পর্শ করতে হচ্ছে। এরকম আরো উদাহরণ আছে, যেমন পেন দিয়ে লিখছো, পেন দিয়ে যদি লেখো, পেন দিয়ে যদি লিখছো তখন কি করতে হবে? হাত পেনকে স্পর্শ করছে। তাহলে এখানেও প্রত্যেক ক্ষেত্রেই বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু দেখো কি করতে হচ্ছে? স্পর্শ করতে হচ্ছে। প্রতিটি বস্তুর ক্ষেত্রে বল প্রয়োগ করার জন্য বস্তুকে কি করতে হচ্ছে? স্পর্শ করতে হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই বল প্রয়োগ করার জন্য বস্তুকে স্পর্শ করতে হচ্ছে। কিন্তু তুমি যদি একটা চুম্বক দিয়ে তার কাছাকাছি, একটা চুম্বক নিলে, চুম্বক দিয়ে তার কাছাকাছি যদি কোনো পেরেককে নিয়ে যাও, তাহলে কি দেখতে পাবে? যে পেরেকটা স্পর্শ না করেও পেরেকটাকে স্পর্শ না করেও চুম্বকটা আকর্ষণ করছে। তার মানে এখানে তুমি যদি একটা পেরেক নাও, এটা একটা ধরো পেরেক, আর এখানে একটা চুম্বক দণ্ড নাও, তাহলে কি দেখতে পাবে? যে পেরেকটাকে স্পর্শ না করেও বস্তু কি করছে? বস্তুটিকে আকর্ষণ করছে। তাহলে স্পর্শ না করেও বস্তুর ওপর বল প্রয়োগ করা যায়, এটা এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হলো। কি প্রমাণিত হলো? না স্পর্শ না করেও বল প্রয়োগ করা হচ্ছে, স্পর্শ না করেও বল প্রয়োগ করা যাচ্ছে। তবে
চুম্বক কিন্তু সব বস্তুকে এইভাবে স্পর্শ না করে বল প্রয়োগ করতে পারবে না। চুম্বক কিছু নির্দিষ্ট পদার্থ আছে যাদেরকে সে কি করতে পারে, বল প্রয়োগ করতে পারে। যে বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয় সেই বস্তুকে আমরা বলি চৌম্বক পদার্থ। সেই বস্তুকে আমরা কি বলি, চৌম্বক পদার্থ। যে সমস্ত বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয় সেই পদার্থগুলোকে আমরা বলবো চৌম্বক পদার্থ। যেমন কি, যেমন এখানে দেখলি লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি যে চৌম্বক পদার্থ যারা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে। তাহলে কি বোঝা গেল যে স্পর্শহীন বল কীরকম না, স্পর্শ না করেও বল প্রয়োগ যখন করা হয় তখন সেটা স্পর্শহীন বল। যেমন একটা চুম্বক একটা পেরেককে স্পর্শ না করেও কিন্তু আকর্ষণ করছে, এখানে কি হচ্ছে, বল না, স্পর্শ না করে বল প্রয়োগ করা হচ্ছে। এবার দেখো ঠিক একই রকম উদাহরণ, তুমি একটা রবারের বল নাও, একটা রবারের বল নিলে এই বলটাকে ওপর থেকে নিচে ছুঁড়ে দাও, কি হবে, দেখা যাবে বলটা কি করছে, নিচে পড়তে থাকবে, তাই তো। বলটাকে তুমি ধরে ছুঁড়ে দিলে দেখা যাবে বলটা ওপর থেকে নিচে পড়তে শুরু করলো। কেউ বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি স্থির বস্তু নিচে থেকে চলতে শুরু করে? তাহলে রবারের বলটি নিচের দিকে বল প্রয়োগ করলো কি রবারের বলটির উপর? দেখো, আমি বলটাকে হাতে ধরে নিচে ছুঁড়ে দিয়েছিলাম, সে যখন হাতে ধরেছিলাম তখন স্থির বস্তু ছিল, যেই ছুঁড়ে দিলাম বলটা তখন আস্তে আস্তে কি করছিল, নিচের দিকে পড়তে থাকছে। এক্ষেত্রে এই বল প্রয়োগ করছে কে না, পৃথিবী। অর্থাৎ আমরা জানি স্থির বস্তুতে যদি বল প্রয়োগ না করা হয় চিরকাল স্থির অবস্থায় থাকবে, এবং গতিশীল বস্তুতে যদি বল প্রয়োগ না করা হয় গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। কিন্তু এক্ষেত্রে বলটা স্থির বস্তুটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে বলটা নিচের দিকে নামতে থাকে। তাহলে এখানে বলটার ওপর বল প্রয়োগ করছে কি না, এখানে পৃথিবী একটি বল প্রয়োগ করছে, যে কোনো স্পর্শ ছাড়াই এই বলটা কিন্তু ক্রিয়া করছে। পৃথিবী যে বলটা ক্রিয়া করছে সেটা স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে। এখানে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে। এই বলের নাম হচ্ছে কি, অভিকর্ষ বল। এই বলের নাম হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কি না, যে বলের দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এখানে বলটাকে পৃথিবীর অভিকর্ষ বল টান দেওয়ার কারণে বলটা নিচের দিকে নেমে আসছিল। এই অভিকর্ষ বলের আর এক নাম হচ্ছে কি, এর আর এক নাম হচ্ছে ওজন। যেহেতু ওজন একটি বল, ওজন কি একটি বল, ওজন একটি বল বা ফোর্স, ওজন একটি বল বা ফোর্স, তাই এসআইতে ওজনের এককও কি, এসআইতে ওজনের একক হচ্ছে কি না নিউটন। দেখো তাহলে কি জানলাম না, স্পর্শহীন বল, যে বল হচ্ছে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করছে
কোনো স্পর্শ ছাড়াই, অর্থাৎ যে আকর্ষণ বলে বল নিচের দিকে নেমে আসছে তাকে আমরা বলছি অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল দেখো মানে যেহেতু এটা ওজন, অভিকর্ষ বলের অপর নাম, তাহলে একে বলা হচ্ছে কি ফোর্স। এই ফোর্স যেহেতু এটা একটা বল বা ওজন, তাই এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কি নিউটন। আমরা আগের দিন পড়েছিলাম বলের এসআই একক হচ্ছে নিউটন। ঠিক একইভাবে ওজন বা অভিকর্ষ বল, এরা যেহেতু একটা বল বা ফোর্স, তাই এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ওজন বা নিউটন। ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে আমরা স্পর্শহীন বল কি সেটা বুঝতে পারলাম। এবার আমরা জানব শক্তির ধারণা, প্রকারভেদ, উৎস, শক্তির সমস্যা। এবার স্পর্শহীন বলটা মুছে দিই। এবারে আমরা জানব শক্তির ধারণা, প্রকারভেদ ইত্যাদি জানব। তাহলে শক্তির ধারণা কি না, দেখো খেলার মাঠে বা পার্কে অনেকক্ষণ খেলাধুলা করে যখন তুমি ঘরে ফেরো, তখন তুমি কীরকম হয়ে যাও না, খুব ক্লান্ত হয়ে যাও। বা সারাদিন ধরো তুমি পিকনিক করেছো, পিকনিক করার পর তুমি কি করছো না, বাড়ি ফিরছো যখন, তখন তুমি কীরকম হয়ে বাড়ি ফেরো না, খুব ক্লান্ত হয়ে যাও, ক্লান্ত হয়ে বাড়ি ফেরো। তো তখন তোমার কি হয় না, কোনো কার্য করার সামর্থ্য থাকে না। কি থাকে না, কার্য করার সামর্থ্য থাকে না। এটা কেন হয় না, তাহলে দেখো ভেবে বলো তো, পরিশ্রম করলে আমাদের দেহে কি খরচ হয়ে যায় যার জন্য আমাদের কার্য করার সামর্থ্য কমে যায়? তার মানে আমাদের শরীরে কিছু একটা আছে যেটা আমরা সারাদিন ধরে অনেক ছোটাছুটি, অনেক পরিশ্রম করলে সেটা শেষ হয়ে যায় এবং আমরা ক্লান্ত বোধ করি। তাহলে কি না, আমরা সারাদিন যেটা খরচা করি সেটা হচ্ছে শক্তি। তাহলে আমাদের শরীরে এই শক্তি সঞ্চিত থাকে, যে শক্তিটা আমরা সারাদিন ধরে কার্য করার পর কি হয় না, একটা সময় আমাদের শক্তি শেষ হয়ে গেলে আমরা ক্লান্ত বোধ করি এবং কার্য করার সামর্থ্য শেষ হয়ে যায়, কার্য করার সামর্থ্য শেষ হয়ে যায়। দেখবি অনেকক্ষণ না খেয়ে থাকলেও কি তোমার এমন হয়? তখনও কি কার্য করার সামর্থ্য শেষ হয়ে যায়? হ্যাঁ হয়। কেন কি, যখন অনেকক্ষণ না খেয়ে থাকা হয়, না খেয়ে থাকলে কি হয় না, কার্য করার সামর্থ্য শেষ হয়ে যায়। কেন কি না, আমাদের দেহে থেকে কি হয়, শক্তি খরচা হয়ে যায়। আর এই আমরা শক্তি পাই কোথা থেকে না, খাদ্য থেকে পাই। কোথা থেকে পাই? খাদ্য থেকে। তাহলে কাজ করার সামর্থ্য হলো শক্তি। তাহলে শক্তির সংজ্ঞা কি বলবো? শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্যই হলো শক্তি। তাহলে এই শক্তির উৎস কি? শক্তির উৎস হচ্ছে খাদ্য। তুমি যদি সারাদিন খাদ্য না খাও বা দু একদিন খাদ্য না খেয়ে থাকো, তোমার শরীরে শক্তি উৎপন্ন হবে না এবং তুমি কার্য করার সামর্থ্য পাবে না। তা এই শক্তি আমরা খাদ্য থেকে পাই, সেই জন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সব
নিউট্রিশনযুক্ত পুষ্টিযুক্ত খাদ্য থাকা উচিত, যে খাদ্যটা পাচিত হয়ে কি হয় না আমাদের শরীরে কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে। আর এই শক্তি যদি না থাকে তুমি দৈনন্দিন কোনো কাজই করতে পারবে না। তাহলে শক্তি কি না কার্য করার সামর্থ্যকেই আমরা বলবো শক্তি। কার্য করার যে ক্ষমতা সেটাই হচ্ছে শক্তি। আর এই শক্তির উৎস কি না খাদ্য। তাহলে আমরা কার্য করার জন্য শক্তি পাই কোথা থেকে না খাদ্য থেকে পাই। বেশ, তাহলে আমরা আজকে এই চ্যাপ্টার থেকে যা কিছু জানলাম সেগুলো সম্পর্কে কি কি প্রশ্ন আমরা খাতায় লিখে কমপ্লিট করব সেগুলো আমি একবার লিখে দিচ্ছি। যতটা পড়লাম সেটুকুর মধ্যে থেকে যা যা প্রশ্ন আমরা জানব সেগুলো হচ্ছে তাহলে বল কাকে বলে, পড়বে। আগের দিন বল কাকে বলে পড়েছো, আবার পড়বে বল কাকে বলে। বলের বিভিন্ন প্রভাবগুলি আলোচনা করো। তার মানে দু একটা উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে। স্প্রিংয়ের উদাহরণটা দিয়ে বলতে পারো বলের প্রভাবগুলো আলোচনা করো। বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন করতে কিসের প্রয়োজন হয়? শর্ট কোয়েশ্চেন একটা লিখছি না, বলবে বলের প্রয়োজন হয়। ঠিক আছে, তারপরে পড়বে স্পর্শহীন বল কাকে বলে। তারপরে কি পড়বে না এসাইতে ওজনের একক কি? এসাইতে ওজনের একক কি? 5 হচ্ছে অভিকর্ষ বল কি? অভিকর্ষ বল বলতে কি বোঝো? আর কি পড়বে না শক্তি বলতে কি বোঝো? লাস্ট কোয়েশ্চেন, শক্তির উৎস কি? তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা প্রত্যেকে খাতায় সুন্দর করে লিখবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।